সকাল থেকেই অপেক্ষা করছেন যে কখন কল রেকর্ডিং ফাঁস হবে অধ্যাপিকার। কারণ একটাই যে এই অধ্যাপিকা আরামবাগে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছেন। একের পর এক তার বিষয়ে অনেকে সামনে আসছেন, অনেকে সংবাদ মাধ্যমের আরামবাগ পোস্টের অফিসে ফোন করছেন, আরামবাগ পোস্টের ফেসবুক মেসেঞ্জারে জানাচ্ছেন যে তাদের সঙ্গে কি হয়েছিল। সেই বিষয়টাই তুলে ধরার জন্য সকাল থেকে আমরা একটা পোস্ট দিই, যে পোস্ট ছিল যে অধ্যাপিকার মুখোশের আসলে তিনি কি বা কে, সেই বিষয়টাই সামনে আমরা আনবো। আর এবং তার সঙ্গে ছিল যে কল রেকর্ডিং ফাঁস আরামবাগ পোস্টে নজর রাখুন, অপেক্ষা করুন। ইতিমধ্যেই আরামবাগ পোস্টের দর্শক আপনারা, সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাই আরামবাগ পোস্টে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সুরাজ আলী খান। আমি কমেন্টেও অনেককেই জানানোর চেষ্টা করেছি যে ঠিক প্রাইম টাইমে আমরা এই বিষয়টা তুলে ধরব। কারণ এই অধ্যাপিকা যার নাম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, তার ছবিও সামনে এসেছে, তার নাম তনয়া পাল চৌধুরী, টিপিসি। তাকে যখন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে তার নাম কি, তিনি কিন্তু টিপিসি শুধু বলে এড়িয়ে যাচ্ছিলেন। কোন কলেজে তিনি রয়েছেন সেটাও বলতে চাইছিলেন না। তার এত লোকানোর কারণটা কি? কারণ তিনি দোষী কি দোষী না সেটা যদিও বিচার করবে আদালত। ইতিমধ্যেই তার নামে বেশ কয়েকটি অভিযোগ হয়েছে, তার মধ্যে দুটি অভিযোগ হয়েছে আমরা জানতে পেরেছি। আমরা সামনেও সেই দুটি অভিযোগ এনেছি আপনাদের সামনে। আরামবাগ থানায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে দুটি অভিযোগ হয়েছে। পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে দেখার বিষয় নজর রেখেছি আমরা। কতটা তদন্ত চলছে গোটা ঘটনার তদন্তে আরামবাগ থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। আর আমরা যেটা জানাতে এসেছি আজকে, যে কল রেকর্ডিংটা কি, এই কল রেকর্ডিং শোনার জন্য আপনাদেরকে মনে হয় হেডফোন লাগাতে হবে, না হলে কিন্তু কল রেকর্ডিং শোনা খুব মুশকিল হয়ে যাবে। কারণ এমন এমন কথা রয়েছে যে কথাগুলো, যদিও আমি সামনে এই কারণে আনবো, ক্ষমা করবেন যে এইগুলো কেন আনছি, বা এই ধরনের কিছু কিছু অপশব্দ যেগুলো এই সংবাদ মাধ্যমে অনেকে ব্যবহার করে না, কিন্তু যখন এই ধরনের গালাগাল, যখন এই ধরনের যা কিছু হয়, এথিক্সটা অনেকটাই আমরা এড়িয়ে যাই। কারণ এই মানুষটাকে চিনতে হবে। এই মানুষ অধ্যাপিকার আড়ালে ছোট ছোট যারা ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ সঙ্গীত নিয়ে তারা পড়াশোনা করতে চায়, তাদের সর্বনাশ করছেন ইনি। আমি তার আগে একটু সাউন্ডটা চেক করে নেব, যে এই মুহূর্তে যে আপনারা ছবিটা দেখছেন, আপনারা কি কমেন্ট করছেন সেটাও দেখার আমি চেষ্টা করব। পাশাপাশি যে সাউন্ডটা কিরকম হচ্ছে আমি সেটাও শোনার চেষ্টা করছি। যদি সাউন্ডের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। বেশি কথা না বলে আমরা মূল যে বিষয়টা, সেই বিষয়টা আসব। এই কল রেকর্ডিং যে ফাঁস, তার দেখুন একটা বিষয়, যে বিষয়টা এসেছে আরামবাগে সমকামিতা নিয়ে বা লেসবিয়ান নিয়ে, এই নিয়ে কিন্তু তেমন কিছু চল যেমন নেই, তেমন সমকামিতা কিন্তু অপরাধ নয়। সমকামিতা অপরাধ নয় এবং আদালতেও এটা কিছু করা যায় না। কিন্তু সমকামিতা অর্থাৎ যিনি পার্টনার, তার বিপক্ষে গিয়ে তাকে বাধ্য করলে সেটা কিন্তু অপরাধ। যেমন কোনো ছেলে প্রেম করা অপরাধ নয়, কিন্তু কোনো মেয়েকে রাস্তায় ধরে বাধ্য করলে সেটা কিন্তু অপরাধ। ঠিক একইভাবে এই যে অধ্যাপিকা রয়েছেন, তিনি নিজেকে একদম রাফ অ্যান্ড টাফ ভাবেন। তো সেই রাফ অ্যান্ড টাফের বিষয়গুলো শুনলে আপনারা আরো জানতে পারবেন। এবং তিনি কিভাবে সংবাদ মাধ্যমকে এড়িয়ে বলেন, বা তিনি সংবাদ মাধ্যমের সামনে মা ও ছেলের কথা, মা ও মেয়ের কথা ভাবান যে ছাত্রীরা তার, সেই বিষয়টাই আপনাদেরকে খোলসা করব। মা এবং মেয়ের এইরকম কি তাদের সঙ্গে কথা হয় যে কথাগুলো এই রেকর্ডিং এ ফাঁস করা হবে? সেটা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হচ্ছে, আর এর কি শাস্তি চাই কিনা, আপনাদের কি দাবি সেটাও অবশ্যই জানাবেন। চলুন আমরা প্রথমেই শুনে নিই, তারপরে আপনাদের শোনাবো যে বিষয়টা।
তারপরে আপনাদের যে বিষয়টা শোনাবো, যে এখনো বেশ কয়েকজন কথা বলতে চান, তাদেরকেও একজনকে ফোনের মধ্যে ধরার চেষ্টা করব, যদি আমরা এই লাইভের মধ্যে পাই তার কথাও শোনানোর চেষ্টা করব, তাকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে। যদিও তার এই আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তিনি অন্য জায়গায় পড়াশোনা করেন, বাড়ি তার আরামবাগে, কিন্তু এই ফেসবুককে মাধ্যম করে, ফেসবুকের মাধ্যমে সেই শিক্ষিকা, তিনিও একটি স্কুলের শিক্ষিকা, তাকেও কিন্তু হয়রানি করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু এই বিষয় নিয়ে তিনি এখনো থানার দ্বারস্থ হতে পারেন। তবে এটা একেবারে খুব রিসেন্ট ঘটনা, অর্থাৎ এই যে জুলাই মাস, 28শে জুলাই, 2রা জুলাই তাকে পাঠানো হয় মেসেজ, তনয়া পাল চৌধুরী মেসেজ পাঠান। চলুন আগে আমরা রেকর্ডিংটা শোনাই একটু। আমি অনুরোধ করব যারা শুনছেন তারা কিন্তু কানে হেডফোন দেবেন, কারণ যে কথা উঠে আসবে সেগুলো খুব কষ্টকর, খুব মানে শুনতে খারাপ লাগবে। একসঙ্গে যদি আরামবাগ পোস্টের অনেক দর্শক একসঙ্গে ফ্যামিলি নিয়ে দেখেন, তো সেই কারণে খুব খারাপ লাগতে পারে। কিন্তু পরিস্থিতি এমনটা তৈরি হয়েছে, তার পক্ষে যেভাবে সামনে এসে তার পক্ষে এখনো বেশ কয়েকজনকে দিয়ে কমেন্ট বক্সে তার গুণগান গাওয়া হচ্ছে। সেই গুণগান কেন গাওয়ানো হচ্ছে সেটাই বিষয়। এরপরে কি তার গুণগান গাওয়া যায়? কতজন সামনে আসেনি ছাত্রী যারা এইসব নিয়ে বলতে পারেননি, তাদের গার্জেনরা আমাদের ফোন করে বলেছে, তারা যখন জানতে পারে কোনো কোনো মেয়ে তো একেবারে অ্যাডিক্টেড হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে এই মহিলার জন্য, অর্থাৎ এই অধ্যাপিকার জন্য। তাহলে এই অধ্যাপিকার কি শাস্তি হওয়া উচিত নয় কি? তিনি কি অপরাধ করছেন না? এটা কি অপরাধের মধ্যে পড়ে না? তিনি যে ফ্ল্যাটে থাকেন তার বিষয়ে এমন এমন গোটা এলাকার মানুষের অভিযোগ, সেগুলো আগামী দিনে আমরা আনার চেষ্টা করব। আপাতত চলুন শুনে নি তার সেই চাঞ্চল্যকর রেকর্ডিং। চলুন শোনাই আপনাদের, চলুন শোনাই, একটু ধৈর্য ধরবেন। একটু তোকে ভাবলাম চাকরি করবো, তার জন্য লিখলাম আমরা কি। একটু শোনালাম যে কি কারণে তিনি এই নাটক করছেন। তিনি আবার কান্নাকাটি করতে ভালোবাসেন, অর্থাৎ ভালোবাসেন বলতে কান্না দিয়ে মেয়েদেরকে যেমন মেয়েদের মন গলানো যায় সেটা কিন্তু বেশ ইউজ করেন, এবং শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি তার কাছে ওইসব মেয়েদেরও ডাকেন এবং এমনকি ছেলেদেরও ডাকেন। আরো কিছু অভিযোগ রয়েছে, চলুন আরো একবার আপনাদের শোনাই তিনি কি কারণে ডাকেন, ফোন করে তিনি কাকে কি বলছেন। একটু তোকে ভাবলাম চাকরি করবো, তার জন্য লিখলাম আমরা কি। শুনলেন? এরপর দেখুন, যখন সে বুঝতে পারে যে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে, তখন তিনি কিভাবে হুমকি দিচ্ছেন তাকে। বলতে বাধ্য হচ্ছি, কারণ এখনো তুই তোর নিজের ফ্যামিলি দেখছিস। আমি কোনো কিছু নিজের ফ্যামিলি দেখছি, তুই নিজের ফ্যামিলি দেখছিস। কি শুনলেন? যে তুই নিজের ফ্যামিলি দেখছিস, অর্থাৎ তাকে ফ্যামিলির সাথে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই মহিলা অধ্যাপিকা, ইনি ওই বাচ্চা মেয়েদের নিয়ে কি করতে চাইছেন। চলুন আরো এরপর কি ঘটনা। যখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসছে, কাল পর্যন্ত কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু আজকে যখন তার মনে হবে যে সে বেরিয়ে আসতে চায়, এতে কেউ বাধা দিতে পারে না। কিন্তু তিনি বাধা দিচ্ছেন, ব্ল্যাকমেল করছেন, কত কি আরো কত কি রয়েছে, একের পর এক চাঞ্চল্যকর। আমরা রেকর্ডিং তো ফাঁস করব, তার সঙ্গে আরো কিছু আসবে আগামী দিনে, একদিনেই এই কাহিনী শেষ হবে না। চলুন আরো একটু শুনে নি কিভাবে তিনি থ্রেট করছেন। আমাকে এরকম থ্রেট দিল, আমার 100 বার দেবো, আবার দেবো। শুনতে পেলেন? কিছুক্ষণ থেমে যাওয়া, আবার একই ফোনেই রয়েছেন তিনি, কিছুক্ষণ থেমে যাওয়া, তারপরে আবার দেব। ওখানে যাবে
তোর লাইফটাকে শেষ করে দেবো, আমি হেল করে দেবো। বুঝতে পারছেন? একটি কিশোরী বা যুবতী, তাকে ছাত্রী, সে সঙ্গীত বিষয়ে, সঙ্গীত একটা স্বপ্ন, সেই সঙ্গীত স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে চায়। তার সুযোগ নিয়ে কিভাবে এই অধ্যাপিকা কিভাবে হুমকি দিচ্ছেন, তার লাইফ নাকি শেষ করে দেবেন। কেন? কেন? তার কারণ তিনি সরে আসতে চান, আবার তার ফ্যামিলির সঙ্গে তার থাকা চলবে না। চলুন আবারও শুনুন। মানে এরকম কথা বলে আমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এখনো তুই তোর নিজের ফ্যামিলি দেখছিস। আমি কোনো কিছু নিজের ফ্যামিলি দেখি, তুই নিজের ফ্যামিলি দেখছিস। আমাকে এরকম থ্রেট দিল আমার, 100 বার দেবো, আবার দেবো। শুনতে পাচ্ছেন? এরপরে আরো আবার ওর সাথে কথা বলতে গেছে, আবার সেটা আমাকে মুখ লাগছি করে বলছে, মারা কাঞ্চিটা। ইনি অধ্যাপিকা। আমি কিছু বলিনি বাবা, তোমার কাছ থেকে তো আমি লুকাইনি। আমি বললাম যে চুপ চুপ, সরে বাচ্চা চুপ। ইনি অধ্যাপিকা। আপনাদের মনে হয় ইনি অধ্যাপিকার মতো আচরণ করছেন? মনে হচ্ছে কি? আরো একবার শুনুন যে তার নিজের ফ্যামিলি দেখছিস। আমি কোনো কিছু নিজের ফ্যামিলি দেখি, তুই নিজের ফ্যামিলি দেখছিস। আমাকে এরকম থ্রেট দিল আমার, 100 বার দেবো, আবার দেবো। আবার ওর সাথে কথা বলতে গেছে, আবার সেটা আমাকে মুখ লাগছি করে বলছে, মারা কাঞ্চিটা। আমি কিছু বলিনি বাবা, তোমার কাছ থেকে তো আমি লুকাইনি। আমি বললাম যে চুপ চুপ, সরে বাচ্চা চুপ। ইনি অধ্যাপিকা। শুনলেন অধ্যাপিকার কত গুণ? তিনি গান শোনান, মঞ্চে মঞ্চে গান শোনান। তিনি 11 বছরের জীবন তার এই আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়। তিনি নেতাজি মহাবিদ্যালয়ে, আমার প্রশ্ন, তিনি নেতাজি মহাবিদ্যালয়ে প্যারা টিচার, সরি, প্রফেসর কি হিসাবে রয়েছেন, এটা একটা বিষয়। আর আমরা যতটা জানতে পেরেছি এই মুহূর্তে তিনি ক্যাটাগরি 2 এ আছেন, এবং তিনি কি টিউশন পড়াতে পারেন, আর এবং টিউশন যে না পড়বে তাকে এইগুলো শুনেছেন আপনারা, তাকে কি করা হবে এই নিয়ে বিগত দিনে বেশ কয়েকদিন ধরেই তো এই বিষয়টা আসছে। বিগত দিনে তিনি নাকি ভালো করতে গিয়েছিলেন এক ছাত্রী, কোতলপুর এলাকার, সে বাড়ি যাচ্ছিল, সেই বাড়ি যাওয়ার পথে সে নাকি কাউকে নিয়ে চলে যাচ্ছিল, এমন অভিযোগ তুলে তিনি রাস্তায় যা করেছিলেন সেটা আমরা দেখেছি এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এই মুহূর্তে 15 লাখ পর্যন্ত মানুষ দেখেছে। কারণ ওই ভাইরাল ভিডিওতে যেটা মনে হচ্ছে যে ওই শিক্ষিকা বা অধ্যাপিকা তিনি হয়তো ভালো করছেন, কিন্তু মোটেও তিনি ভালো করেননি। তার আগের যে ঘটনা ঘটেছে, তার আগে তাকে অন্ধকার রুমে রাখা হয়েছে এমন অভিযোগ, সেই নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন। সেগুলো কি বিষয়, কেন করা হয়েছে, সেগুলো বিস্তারিত আগের ভিডিওতে শুনেছেন। যদি না শুনে থাকেন আবারও গিয়ে শুনবেন। এই আরামবাগ পোস্ট ফেসবুক পেজ লাইভে বা ইউটিউব চ্যানেলে রয়েছে, শুনে নেবেন। এবং এই নিয়ে অভিযোগও হয়েছে। একটা অভিযোগ হয়েছে কলেজে তিনি করেছেন, আবার একটা থানায়ও তিনি করেছেন, কোতলপুরের ওই ছাত্রী। কিন্তু এদিকে আরো একটা অভিযোগ, ওই ঘটনার সূত্র ধরেই এই আগিয়ে আসছে এক একজন করে, ঠিক আগিয়ে আসছে এক একজন করে। তখন আরো একজন রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে, তাকে আমি একটু কল করার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। তিনি কি বলছেন, তার সঙ্গে কি ঘটনা ঘটেছে। নমস্কার, আমি আরামবাগ পোস্ট থেকে সুরাজ আলী খান বলছিলাম। ম্যাডাম, আপনি শিক্ষিকা একজন, আপনার সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে? অধ্যাপিকা তনয় পাল চৌধুরী আপনার স্কুলে গিয়ে কি করেছে? আপনার চাকরি খেয়ে নেবে, কেন খেয়ে নেবে, যদি একটু বিস্তারিত বলেন। এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছেন আপনি, আপনার কথা হাজার হাজার দর্শক আমাদের শুনতে পাচ্ছে। আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, নমস্কার।
আমি বেসিক্যালি কালিপুর কলেজের স্টুডেন্ট নই। আমার মিউজিক আমার সাবজেক্ট নয়। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। আমি বটানি স্টুডেন্ট। আমার বাড়ি এখানে। তো আমি এখানকার একটি স্কুলের শিক্ষিকা। আমার তনেওয়া পাল চৌধুরী 2রা জুলাই ফেসবুকে রিকোয়েস্ট পাঠায় আর মেসেজ করে হাই বলে। দিয়ে সেখান থেকে আমি ওনার প্রোফাইল ঘেটে দেখি যে উনি একজন কালিপুর কলেজের প্রফেসর, এমনি মিউজিকে। তো সেই দেখে আমি রিপ্লাই করি হ্যালো বলে। দিয়ে সেখানেই কনভারসেশন স্টপ। তারপরে উনি আমার নাম্বার জোগাড় করেন, উনি আমার বাড়ির অ্যাড্রেস জোগাড় করেন, উনি আমার বাড়ির অ্যাড্রেস জোগাড় করে বাড়ির সামনে এসে আমাকে প্রপোজাল দেন যে আমার ফ্ল্যাটে চল, আমার সাথে দেখা করতে চল। ওনার সাথে আমি আরেকটি মেয়েরও নাম নিতে চাই, ঈপ্সিতা ভট্টাচার্য, যে এর মধ্যে ইনভলভ আছে। যে সে মানে ওদের বক্তব্য তো ওরা দুজন আমার সাথে দেখা করতে চায়, আমাকে ফ্ল্যাটে যেতে হবে। তো আমি সেটা না বলি খুব ভদ্রভাবে যে আমার সময় হবে না, কারণ আমার স্কুল থাকে, আমার পড়ানো থাকে, তো আমার এখানে সময় হবে না। আপনার তারপর সঙ্গে ম্যাডাম, আপনার সঙ্গে কি তখন পরিচয় হয়ে গেছে যে আপনাকে হঠাৎ করে? না, না, একদমই পরিচয় হয়নি। আমার বাড়ির সামনে হঠাৎ করে দাঁড়িয়ে থাকি আমি। দেখিয়েছিলাম ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তো ওনাকে আমি এমনি মুখটা চিনতে পারি, তো ইগনোর করে যাই। যখন আমাকে পিছন থেকে আমার নাম ধরে ডাকে, পিছন থেকে যখন আমার নাম ধরে ডাকে, আমি তখন দাঁড়িয়ে যাই। তখন এসে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন আমি দাঁড়াই, তখন আমার সাথে এই কনভোটা হয়। তারপর আমাকে বলে যে তুমি তাহলে আমার কাছে গানে ভর্তি হও। তখন আমি জানাই যে আমি অলরেডি গান শিখি, আর আমি যার কাছে গান শিখি আমি ওনার নাম নিই, যে আমি এনার কাছে গান শিখি, আপনি হয়তো চিনে থাকবেন। তো তারপরে ইভেন আমার এইরকম কথাবার্তা হয়ে আমি কোনো কথাতেই যখন ওনাকে মানে রাজি করাতে পারেনি, উনি সেদিন চলে যান। তো ওখানে সেদিন আর কিছু ডিস্টার্ব আসেনি। তো তারপর থেকে ওনার সাথে কোনো কিছু নেই। হঠাৎ করে একদিন স্কুলে এই ঘটনাটি ঘটে 16 তারিখ, এই রিসেন্ট 16 জুলাই। 16 তারিখ দেখছি ডিফারেন্ট নাম্বার থেকে, একটা নাম্বার না অনেকগুলো নাম্বার থেকে আমাকে কল আসে। আমি একটার পর একটা ব্লক করতে থাকি, কল আসছে, ব্লক করতে থাকি। তারপরে হঠাৎ করে স্কুলে চলে আসে। আমার স্কুলে এসে সিন ক্রিয়েট করে যে এই ম্যাডামকে, আমার নাম ধরে ডাকে, ডেকে বলে এই ম্যাডামকে এক্ষুনি ডাকুন। আমাদের যারা নর্মালি আন্টি স্টাফ ছিল তারা বলেন যে আপনি একটু ওয়েট করুন, তাকে ডাকা হচ্ছে, উনি ওপরে গার্ড দিচ্ছেন, আমাদের এক্সাম চলছিল, গার্ড দিচ্ছেন। তো তারপরে টোটালি আমাদের অফিসে প্রিন্সিপাল রুমে তো ঢোকা অ্যালাউ না, বাইরে থেকে জানলা দিয়ে দেখা যায়। সেখানে গিয়ে আর কি সিন ক্রিয়েট করে যে এক্ষুনি ডাকুন, এই ম্যামকে এক্ষুনি ডাকুন। তারপর আমাকে ওনারাও কিছু বুঝতে পারেন না, যে আর আমিও ভাবিনি যে এরকম করে একদিনের মাথায় এরকম একদিন শুধু বাড়ির সামনে আসে, তারপরে হঠাৎ করে আমার বাড়িতে স্কুলে চলে আসবে, সেটা আমার একদমই অজানা ছিল। তো তারপরে আমি যখন আসি, তো আমাকে এবার স্কুলের মধ্যে সিনক্রেট হচ্ছে, সভাপতি আমি বাইরে গিয়ে কথা বলি। বাইরে গিয়ে যখন কথা বলি তখন উনি ওনার রিসেন্ট যে পার্টনার আছে ঈপ্সিতা ভট্টাচার্য, তার নাম তুলে ওনাদের যে কি সম্পর্ক আছে আমাকে সেটা ডিসক্রাইব করতে শুরু করেন। তো আমি বলি সেটা জেনে আমার কোনো লাভ নেই। তারপর ওনার বক্তব্য, আমি জানি না কিসের রাগ আমার উপর। তারপর উনি আমাকে বলেন যে না, আমি এটাই তো এখন প্রশ্ন হবে যে আপনাকে হঠাৎ টার্গেট করা হলো কেন? ঈপ্সিতা কি আপনার পরিচিত? না, ঈপ্সিতাও আমার পরিচিত নয়। আচ্ছা। পরিচিত কেউ নয়, শুধুমাত্র ওই একদিন আমি ওই ওনার গানের ক্লাসে আমি যেতে চাইনি, আর আমি ওনার ফ্ল্যাটে দেখা করতে যেতে চাইনি। উনি আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলেন, আমি দেখা করতে যেতে চাইনি। এই দুটো আমি না করেছিলাম। আর কি আপনি কি গান ভালোবাসেন বা গান করেন বা হ্যাঁ, আমি গান করি। আমি আচ্ছা। গান করি। তো তারপরে আমাকে ওখান থেকে থ্রেট দিতে শুরু করে যে তোকে এক্ষুনি আমার ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে, অলরেডি ফ্ল্যাটে ঈপ্সিতা প্রেজেন্ট ছিল, আমরা দুজন তোকে রেপ করবো। আমার তখন মাথা গরম হয়ে যায়, আমার সাথে তখন অলরেডি কথা কাটাকাটি হয়। আমি তখন বলি যে তোমার সাহস থাকলে তুমি এখানে আমার গায়ে হাত দিয়ে দেখাও। তারপরে বলে আমি তোর বাড়ি যাবো, আমি বলে আমি সাহস থাকলে যাও আমার বাড়ি, কোথাও কোনো বাধা নেই। তখন আমাকে বলে তোর চাকরি খাবো। আমি বললাম সেটাও যদি সাহস থাকে করে দেখাও। তারপর আমার সাথে এখানে কথায় না পেরে নিজেই রেগে রেগে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সেই দিন রাত্রে আবার কল আসে প্রচুর, মানে আমি ব্লক করে দিই ঈপ্সিতা ভট্টাচার্য আর তনয়া পাল চৌধুরীর ডিফারেন্ট নাম্বার, সেখান থেকে কল আসে। তারপরে কলগুলো যেহেতু আমি ব্লক করে দিই, তারপর উনি ওনার আরো স্টুডেন্ট কিছু আছে, আমি ট্রু কলারে দেখলাম এই নাম দিয়ে যে সমস্ত নাম্বার থেকে আমাকে ভয়েস মেসেজ আসতে থাকে। সহেলি বাগ নামক সহেলি বাগ দেখলাম, তার নাম্বার থেকে মেসেজ আসে। আর একটা নাম্বার ট্রু কলারে নাম দেখাচ্ছে না। এরকম আরো ওনার মানে তনয়া পাল চৌধুরীরও আরো অনেক নাম্বার, ঈপ্সিতারও নাম্বার, এরকম অনেক নাম্বার থেকে আমাকে ভয়েস করতে থাকে।
আমি একটার পর একটা ব্লগ করতে থাকি, ভয়েস করতে থাকি, সেখানে আমাকে নোংরা ভাষায় কথা বলা হয়, লাইক তোর ফ্যামিলি ছোট লোক, গরিব ভিখারি ফ্যামিলি থেকে বিলং করিস, তবে আরো নোংরা নোংরা কথা, যে জিনিস মানে যে কথাগুলো মানে আমার শিক্ষিত হয়ে বলতে পারছে, তো সেগুলো বিভিন্ন ভাবে থ্রেট করা হয়। তো তারপরে আমি নিজে ভেবেছিলাম যে এটা নিয়ে কি করব না করব, নিজেও চিন্তিত ছিলাম যে কি করব। তো তার দুদিনের মধ্যেই দেখি যে উনি এই কেসে ভাইরাল হন অলরেডি। তারপরে আমি জানতে পারি যে উনি এরকমই ধরনের এরকম অনেক মেয়ের সাথে করে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনি এই যে আপনার সঙ্গে ঘটনাটা ঘটে যে পরিবারকে বা আপনি জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানাই, বাড়ির পরিবারকে সবাইকে জানাই। আচ্ছা, তো এর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, বা এই এই বিষয় নিয়ে আপনারা কি থানার দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমি থানার দ্বারস্থ হব, কারণ কি আমার কাছে আমার সেফটিটা তো আগে। উনি যেহেতু আমাকে থ্রেট দিয়েছেন, তো আমার মনে হয় যে আমাকে সেফটির জন্য আমাকে পুলিশ প্রশাসনই আমাকে এই সেফটিটা দিতে পারবে। তো আমি অবশ্যই আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আমি ওখানে অবশ্যই জানাবো আর ওখানে দ্বারস্থ হব। আর আপনি যে স্কুলে চাকরি করেন সেখানে একবার গিয়েছিলেন? আরো যাওয়ার জন্য আমাকে আমার থ্রেট আসে আর কি, যে বারবার যাব, বারবার এরকম আমার গায়ে হাত তোলারও থ্রেট আসে। আমার গায়ে হাত তোলেননি উনি ওই দিন, কিন্তু গায়ে হাত তোলার থ্রেট আসে আমাকে বারবার। স্কুলে যাব, স্কুলে গিয়ে আরো সিনক্রেট করবো, যা সিনক্রেট করেছি তার ডবল করবো, তোর বাড়ি যাব, বাড়ি গিয়ে সিনক্রেট করবো, এই ধরনের থ্রেটনিং ওই ভয়েস গুলোতে আসতে থাকে। আচ্ছা, আপনি তো একজন শিক্ষিকা, তো উনিও হ্যাঁ একজন শিক্ষিকা বা অধ্যাপিকা। উনি আপনার আরামবাগ কলেজে, বিখ্যাত কলেজ আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়। আমরা এই কলেজে না পড়লেও হ্যাঁ আমাদের গর্ব হয় যে আরামবাগের মধ্যে নেতাজি মহাবিদ্যালয় বা কালীপুর কলেজ রয়েছে। তো সেইখানে এই ধরনের একজন অধ্যাপিকা এইরকম কাণ্ড করে বেড়াচ্ছেন, এটা নিয়ে আপনার কি মতামত? এটা নিয়ে মতামত, আমরা শিক্ষিকা, আমরা মানুষজনকে শিক্ষা দিই, বাচ্চাদের শিক্ষা দিই। তো একটা শিক্ষিকায় যদি নিজেই সঠিক পথে না এগোতে পারে, তাহলে সে অন্য বাচ্চাকে গাইড করবে কি করে? তাই না? আমরা আমাদের ফ্যামিলি কি করে, আমাদের বাচ্চাদেরকে গাইড করে। আমরাও যে শিক্ষিকা, আমরাও স্কুল বা কলেজ, সেখানেও আমরা বাচ্চাদেরকে গাইড করি যে কিভাবে আমরা সঠিক পথে যাব। শিক্ষা তো সবাই দেয়, শিক্ষা সবার মধ্যেই থাকে, ডিগ্রিটা তো আসল কথা নয়। আসল শিক্ষা তো মনুষ্যত্ব বোধ, সেই জিনিসটাই যদি আমরা না শেখাতে পারি, নিজের মধ্যেই যদি গন্ডগোল থাকে, তাহলে তো আমরা এখানে কখনোই মানে স্টুডেন্টদেরকেও ভালো পথে নিয়ে যেতে পারবো না। স্টুডেন্ট গুলোও তো ওইভাবেই বিগড়ে যাবে। তাহলে এইভাবে কি আর সমাজটা চলবে? তাহলে প্রত্যেকেই তো খারাপ হয়ে যাবে। এখনো দেখছি ওনার পক্ষে অনেকে কথা বলছেন, মানে অলরেডি উনি ওইভাবেই ওদের ম্যানিপুলেট করে রেখেছেন। মানে এই জিনিসগুলো হচ্ছে, ওরা তো সত্যিটা বুঝতে পারছে না। মানে এটা তো হচ্ছে, সেটা তো ওদের খারাপ, সেটা ওরা এখন বুঝছে না, পরে হয়তো বুঝবে যখন মানে রিয়েলাইজ করবে, হয়তো বুঝতে পারবে তখন। এখন হয়তো বাচ্চা আছে, বুঝতে পারছে না। ঠিক একইভাবেই যেমন একজন বুঝেছেন এবং থানার দ্বারস্থ হয়েছেন, ঠিক একইভাবেই আরো হয়তো কারা কারা বুঝবে, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আমরা তাদের তুলে ধরবো। এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কোনো রকম অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং সঙ্গে সঙ্গে আরামবাগ থানা আপনার যোগাযোগ আপনারা যেমন করছেন তেমন করবেন। অনেক ভালো থাকুন, অনেক চেষ্টা করুন। এই ধরনের যারা রয়েছে, নর্দমার কীট বলা হয় সমাজের, তাদেরকে আমরা কিন্তু খুঁজে বের করে শাস্তি আমরা চাইবো, বিচার আমরা চাইবো। অবশ্যই আমরা বিচার দেওয়ার যার আমরা শুধু তুলে ধরবো, সেই তুলে ধরার পর এবার বিচারক বা বিচারপতি যারা রয়েছেন, তারা যেহেতু কেস হয়েছে, কি হয় সেটাই কিন্তু দেখার। অনেক ভালো থাকুন, আমরা আসছি। আপনাকে আপাতত বিদায় জানালাম। কি শুনলেন বলুন তো? একজন শিক্ষিকা, তার এই কলেজের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাকেও টার্গেট করা হচ্ছে। অর্থাৎ এই ফেসবুকের মাধ্যমে কত রকম ক্রাইম হয়, তার মধ্যে এটাও একটা। এই ফেসবুকের কারণে বহু সংসার ভেঙে গেছে, বহু মহিলা বিশেষ করে এই ফেসবুক ব্যবহার করে পালিয়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে, আমরা তুলে ধরেছি। এবং আপনারা জানেন যে ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি খবরের কাগজেও বেরোচ্ছে যে সারা মাসে, এক মাসে কোথাও কোথাও 500 বধূ নিখোঁজ। তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম একমাত্র এই ফেসবুকের খারাপ দিকটা ব্যবহার করা হয়েছে। ফেসবুকের যেমন ফেসবুকের কারণে বা ইউটিউবের কারণে আমরা যেমন গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি, ঠিক তেমনই তার একটা খারাপ দিকও রয়েছে, সহজে খুব যোগাযোগ করা যায়। অর্থাৎ এই সব দিক থেকে সাবধান থাকতে হবে। আর আমি একটু বলবো, যারা
গার্জেন রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা তাদের ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে তাদের সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করুন। তারা কি করছে খোঁজ নিন, তারা ফোনের আড়ালে কি করছে খোঁজ নিন। যখন এই অল্প বয়স থাকে, তাদের মধ্যে একটা আলাদা রকম বিষয় থাকে, সেই বিষয়গুলোর সময় তারা জড়িয়ে পড়ে এইসব ঘটনায়। তাহলে সেক্ষেত্রে আপনাদের খোঁজ রাখতে হবে তারা কি করছে। ছেলে বা মেয়ে আপনাদের বিরাট সম্পদ, তারা যদি বিপথে চলে যায় তাহলে পুরো পরিবারটার কিন্তু ক্ষতি হয়। এর মধ্যে আরো বেশ কয়েকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা কিন্তু সামনে আসতে চাইছে না মান সম্মানের ভয়ে। তার মধ্যেই বেশ কয়েকজন এসেছে, তাদের সাহসকে কুর্নিশ জানাই। এই রকম নর্দমার যারা কীট, তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য। আর আরামবাগ পোস্টের পক্ষ থেকে আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো, সব খবর তুলে ধরার চেষ্টা করব। চলুন এবার শোনাই আপনাদের। ওই মহিলা থানার সামনে দাঁড়িয়ে, মহিলা কেন বলছি বলুন তো, এই অধ্যাপিকা বলা যায় কি এরপরে? যা রেকর্ডিং শোনালাম, যা খবর পাচ্ছি, এরপরে ওনাকে অধ্যাপিকা বলা যাবে? নিশ্চয়ই যাবে না, উচিত নয়। অধ্যাপিকাকে এখান থেকে সরাতে হবে। এই দাবিতে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা, যে অধ্যাপিকা তাদের নাম করে হুমকি দিত, একাংশের যোগ ছিল হয়তো, অনেকেই মনে করত, তারাও কিন্তু আজকে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে তাকে সরানোর দাবিতে, তার এই নোংরামোর থেকে যাতে অনেক ছাত্রীরা বাঁচে, সেই দাবিতে কিন্তু অনেকেই বসেছিল। সেটাও দেখাবো, এবং তিনি বলছিলেন থানার সামনে দাঁড়িয়ে যেটা, সেটাও দেখাবো। সেটার সঙ্গে এটার মিল, মুখ আর মুখোশ কোনটা, মিলিয়ে নেবেন আপনারা, মন্তব্য করবেন আপনারা। যদি মনে হয় এটা নিয়ে আর কিছু করা দরকার, আরো যারা ভয় খাচ্ছেন এগিয়ে আসতে, তাদের জন্য আমরা এইভাবেই নাম না নিয়ে তাদের কথা শোনানোর চেষ্টা করব, কারণ জানার দরকার আছে। এই সবগুলো অবশ্যই জানার দরকার আছে। এই সবগুলো না জানলে আপনারা এই সবগুলো না জানলে জানতে পারতেন কি, এই ঘটনা একটা ছবি ভাইরাল হয়েছিল, যে তার ওই ভাইরালের কারণে আজকে বিষয়টা অনেকেই মুখ খুলছেন। তার বিরুদ্ধে এমন এমন অভিযোগ আসছে, সেগুলো যতক্ষণ না অভিযোগ হয় ততক্ষণ বিষয়টা কিন্তু আমরা বলতে পারছি না। কারণ যে অভিযোগের মানে মারাত্মক মারাত্মক অভিযোগ রয়েছে, টাকা পয়সা থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে আরো এইসব নিয়ে, তাই তিনি কি করেন তার তদন্ত হওয়া দরকার। যে ফ্ল্যাটে থাকেন সেখানে তদন্ত হওয়া দরকার, অবশ্যই দরকার। এবং সেই তদন্ত কতটা হবে সেটা দেখার বিষয়, তার মধ্যে আপনাদের একটু ছবিটা দেখাবো এই মুহূর্তে। যে ছাত্র পরিষদের যারা নেতা, তারা কি বললেন। ছাত্র পরিষদের কি কারণে ধর্ণা বসা হয়েছে, আজকে ধর্ণা হয়েছে, একটু শোনাবো, সঙ্গে থাকুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কলেজের একজন অধ্যাপিকা, সম্মানীয় ধর্ণা এই কারণে বসা হয়েছে, আমরা কিছুদিন বিগত 2-4 দিন আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কলেজের একজন অধ্যাপিকা, সম্মানীয় মিউজিক বিভাগের অধ্যাপিকা তনয়াপাল চ্যাটার্জি মহাশয়ের নামে বিভিন্ন এলিগেশন লেগেছে, এবং সেটা আমরা আগেও আমরা পেয়েছি। তার জন্য আমরা বিভিন্ন ভাবে আগের যে প্রিন্সিপাল ছিলেন আমাদের অসীম বাবু, স্বর্গীয় অসীম বাবু ছিলেন, এনাকে আমরা জানিয়েছিলাম যে মিউজিক বিভাগের এই অধ্যাপিকারা কিভাবে আচরণ করছে ছাত্রছাত্রীদের মধ্যে। টিউশনের নাম করে ছাত্রদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, ইউনিয়নের নাম করে, আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তাদের নাম করে, আমাদের নাম জড়িয়ে ছাত্রদের অসম্মান করা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে যে ইউনিয়নের ছেলেদেরকে লিলিয়ে দেবো, ওরা না আমাদের সাথে পড়লে, আমার কথা না শুনলে। তার জন্য আজকে এই অবস্থান মিছিল, যে ম্যাডাম কেন আমাদের নাম অপব্যবহার করছে, তৃণমূল ছাত্র পরিষদ কেন দুষছে, বা তৃণমূল ছাত্র পরিষদের কোন ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদকে মানে নাম খারাপ করছে, তার জন্য আমাদের অবস্থান মিছিল। এবং ম্যাডামকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, তার জন্য আমাদের এই ধর্ণা কর্মসূচি। ম্যাডামের এছাড়াও সাধারণ ছাত্রদের মনে যে ভীতি সঞ্চার হচ্ছে, সেটা দূর হয়, তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজ এই পথে নেমেছি। আমরা জানিয়েছি এখন পর্যন্ত সদুত্তর আসেনি, তাই আজকে এই কর্মসূচি। আমার নাম রাকেশ মোল্লা, আমি এই কলেজে। মনে করছেন ম্যাডাম কি বহিষ্কার হবে বলে মনে করছেন? অবশ্যই হওয়া দরকার, কেননা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা যদি খইলেন, মিউজিয়ামের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান যারা আছে, ওদের মধ্যে একটা গ্রুপিং চলে। ম্যাডামের কাছে যারা পড়ে তারা ভালো, যারা পড়েনি তারা খারাপ। এটা আমরা আগেও স্যারকে জানিয়েছি, তারপর আমরা পরবর্তীকালে সেটা
এতটা হাইলাইট হয় না, বর্তমানে আজ হাইলাইট হয়েছে এবং ইউনিয়নের নাম খারাপ করা হচ্ছে, ইউনিয়নের নামে বিভিন্ন রকম দুষছে বলে আমরা আমাদের আরামবাগ শহর তৃণমূল ছাত্র সভাপতি সম্মানীয় টিঙ্কলি মহাশয়ের নেতৃত্বে আমাদেরকে নির্দেশ দিয়েছে আজকে ম্যাডামের জন্য অবস্থান বিক্ষোভ করতে, সেই কারণে আমরা করছি। দাদা একটা জিনিস জেদ্দাতি ছাত্র হয়ে অভিযুক্ত দাবি আমি চিনি আর ব্যক্তিগতভাবে এখানে অনেকেই চিনি। ম্যাডাম ওই ছাত্রীকে বিভিন্নভাবে সুযোগ দিয়েছে এই কলেজে, আমরা দেখেছি 100টা স্টুডেন্টের মধ্যে ওই ছাত্রীকে বিভিন্ন ফেস্টে বিভিন্ন প্রোগ্রামে ম্যাডাম আগিয়ে দিয়েছে। একটা ম্যাডামের কাছে তো 100টা স্টুডেন্ট সমান হওয়া উচিত, তা না করে ওই ছাত্রী শুধুমাত্র স্পেশালিস্ট ছিল ম্যাডামের কাছে, ওই ছাত্রী বিভিন্ন প্রোগ্রাম আগিয়ে দিয়েছে, বাকিদের বঞ্চিত করেছে, সেটা আমরা স্যারকে বলেছিলাম। তো যেহেতু সে পাস আউট হয়ে গেছে, আমরা আর সেই নিয়ে কথা তুলছি না, সেটা স্যার বিবেচনা করবে বা যেটা প্রশাসনের আওতায় আছে প্রশাসন বিবেচনা করবে, সেটা আমরা বলতে পারবো। তাহলে কি শুনলেন যে ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু অপসারণের বা বহিষ্কারের দাবি করেছেন। এখন সেটা দেখার বিষয় কি হয়। এবং আপনার আজকে যেভাবে যা হলো সেটা দেখলেন, এবং আপনাদের আরো একটি ছবি দেখানোর চেষ্টা করছি, যেটি যে ম্যাডামের বিরুদ্ধে যদিও এই নেতা বলছেন যে সম্মান আর রাখেননি। তো দেখেছেন কি যা কিছু শুনলেন, কোনো সম্মান রাখেননি, এনার সম্মান পাওয়ার যোগ্য নয়। তো এখন দেখার বিষয় কি হয় অভিযোগ নিয়ে, এবং তিনি যে আরামবাগ থানার সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন একটু শুনুন। একটু শোনাবো, সঙ্গে থাকুন আপনারা, একটু শোনাবো। আজকে যেটা অভিযোগ উঠেছে যে এক ছাত্রী প্রাক্তন আপনার, তিনি বলছেন বিভিন্ন রকম নির্যাতন করতো আর করতো, সেই বিষয় নিয়ে কি বলবেন? সবটাই তো শুনেছেন। আমি সবটাই শুনেছি। ও যেটা বলছে সেগুলো বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার এক্স স্টুডেন্ট হিসাবে ও বলেছে, তার জন্য আমি এই কথাগুলোকে গ্রাহ্যই করি না। কারণ যেহেতু এক্স রানিং স্টুডেন্ট বললে বা রানিং স্টুডেন্ট যেগুলো বলতো আমি তাহলে সেগুলো ধরতাম। আমি যদি করেই থাকি তাহলে সে এতদিন কেন বলছে? প্রথম কথা, সে হয়তো আগেই বলতে পারতো। সে আজকে গ্রাজুয়েশন করে তার MA কমপ্লিট হয়ে গেছে, তার গ্রাজুয়েশন থেকে মনে হয়নি, তার MA কমপ্লিট হওয়ার পরেই এই কথাটা মনে হলো। এরপরে আর কিছু বলার নেই আমাকে, সেইটুকু। বিভিন্ন রকম রাস্তায় দেখা হলে উনি বলছেন যেটা যে বিভিন্ন রকম শাসানিমূলক এমনি ভয় দেখানো। আচ্ছা, আমি যদি শাসাই কাউকে তাহলে তার তো গার্জেন আছে, তাহলে সে তো চুপচাপ বসে থাকার মতো এটা করবে না, তাহলে সে তো আগে স্টেপ নিতে পারতো। যাই হোক, এইটা আপনারা শুনেছেন, আপনাদের এটা আগেও শুনিয়েছি। আমার এইখান থেকে একটু কিছু বলার রয়েছে, সেই কারণে সেই অংশটা আমি একটু শোনাবো। ওর বিরুদ্ধে মাত্রই ভুল করবে। কালকের ঘটনা বা যেটা কালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওর ওই রকম কোনো বিষয় নেই। যেহেতু স্টুডেন্টের বিরুদ্ধে কোনোদিনই কোনো অভিযোগ আনা যায় না। যেহেতু রানিং স্টুডেন্ট মাত্রই ভুল করবে, তারপরে সংশোধন করার দায়িত্বটা সেরকম আমাদেরই। ও আজকে বুঝছে না, কালকে যদি রিয়েলাইজ করে নিশ্চয়ই। আমরা ওদের মা সমান, ওরা আমাদের কন্যা সমান। তাহলে ওরা ভুল করলে আমাদের সেই জায়গা থেকে ওদের ঠিক করার দায়িত্বটাও এমনটা নয় যাদের ভালোবাসবো তাদের শাসন করব, আর যাদের ভালোবাসবো না তাদের শাসনও করবো না। কি শুনলেন, মনে হলো আপনাদের সম্মানিত দর্শক, আপনাদের মনে হলো যে ইনি এই অধ্যাপিকা মা সমান আর বাকিরা ছাত্রীরা মেয়ে সমান? মনে হলো কি? যিনি সঙ্গে থাকবেন তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হবে। 1 বছর আগে সেই অভিযোগও হয়েছিল, কিন্তু তিনি প্রভাবশালী হয়ে উঠেছিলেন কারণ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। কারণ বিগতের দিনে যে কসবা ল কলেজ নিয়ে আপনারা শুনেছেন যে ওই মনোজিতের বিরুদ্ধেও একইভাবে 12টি অভিযোগ হলেও সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে এই ব্যবস্থা না নিয়ে এই অধ্যাপিকাকে একেবারে তিনি একজন ডনের মতো আচরণ করেছেন। তার মুখের ভাষা কি? এনাকে সম্মান দেওয়ার যোগ্য নেই। এনাকে জেলে অথবা ইনি যা আচরণ করছেন রাঁচির পাগলাগারদে রাখা দরকার, তার চিকিৎসার দরকার রয়েছে। কি বলবেন আপনারা এসব নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আরো কি এই ভদ্রমহিলার
ফাঁস করি আরো অনেক কিছুই আছে, একের পর এক আনবো, একের পর এক এপিসোড চলতে থাকবে যতদিন না ইনি অ্যারেস্ট হচ্ছেন। এনার শাস্তির দাবি থাকবে আমাদের। এবং আপনারা কি চাইছেন? এনারা কি এইভাবেই থাকুন? এনারা যেটা করছেন এনারা কি ভালো করছেন? যদি আপনাদের মনে হয় যে ভালো করছেন, তাহলে আপনাদের যা মনে হবে আপনারা কমেন্ট বক্সে দাবি জানাবেন। সঙ্গে থাকুন আমাদের। আরো অন্যান্য খবর পেতে অবশ্যই নজর রাখুন আরামবাগ পোস্টে।